ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা নিংশিকে দেখতে পাই। তাকে তার পালিত মা বাবা আক্রমণ করেছিল, কারণ নিংশিকে দিয়ে তারা টাকা কামাতে চায়। এই জন্য তারা নিংশিকে কোনো লোকের কাছে পাঠিয়ে দিতে চাইছে যে তাদের টাকা দেবে। এমনকি এজন্য নিংশিকে ড্রাগও দেওয়া হয়েছিল, যেন ও সেই লোকের থেকে পালিয়ে না আসে। কিন্তু নিংশি কোনো মতেই সে লোকের কাছে যেতে চায় না, তাই ও নিজের পালিত মা বাবার থেকে পালাতে থাকে। এই সময় ও একটি সেক্টে প্রবেশ করে। তার বাবা মা বলে থান্ডার সেক্টে কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এবার তো ওর খবর আছে। এখানে আমরা থান্ডার সেক্টের রাজা ওয়ে জিমুকে দেখতে পাই। সে থান্ডার স্ট্রাইকের সাথে প্র্যাকটিস করছিল, কিন্তু একটু পর সে আর পেরে ওঠে না, তাই জিমু অসুস্থ হয়ে যায়। নিংশি পালাতে পালাতে এখানে এসে পড়েছে। ও কিছুই চিনতে পায় না, তাই উড়াধুরা দৌড়াতে থাকে। তখন একটা থান্ডার স্ট্রাইক ওর গায়ে পড়ে, তাই ও সেখান থেকে লাফ দেয় আর সোজা গিয়ে জিমুর উপরে পড়ে যায়। জিমুর এমন খারাপ অবস্থা দেখে নিংশি ভাবে আমি তার উপরে পড়েছি বলেই কি সে অজ্ঞান হয়ে গেছে। নিংশি ওকে ওঠাতে চায়। তখন আরেকটা স্ট্রাইক জিমুর গায়ে পড়তে যায়, কিন্তু সেটা থেকে নিংশি ওকে বাঁচিয়ে নেয়। এটা জিমুর লক্ষ্য করে, কিন্তু ওর ওঠার মতো শক্তি ছিল না, তাই আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর নিংশি জিমুকে দূরে নিয়ে আসে আর সকল আঘাতের খেয়াল রাখতে থাকে। হঠাৎ জিমুর জ্ঞান ফিরে আসে। জিমু বুঝতে পারে না এই মেয়েটা ওকে বাঁচালো কেন, তাই জিমু জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো, আর কে তুমি? তুমি কি জানো না এই সেক্টে সাধারণ মানুষের আসা নিষেধ? নিংশির অবস্থা অনেকক্ষণ আগে থেকেই খারাপ ছিল, এবার আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ তার পালিত মা বাবা ওকে ড্রাগ দিয়েছিল, সেটা কাজ করতে শুরু করেছে। তাই ও জিমুকে ধরে। জিমু রেগে বলে তুমি জানো তুমি কি করছো? নিংশি বলে আমাকে ড্রাগ দেওয়া হয়েছে। ও জিমুকে কিস করে দেয়। তখন জিমুও ওকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ওরা ইন্টিমেট হয়ে যায়। পরদিন নিংশি জিমুর কাটা হাতে পট্টি বেঁধে দেয়। তখন ও তার কাছে একটি জেড পেন্ডেন্ট পায়, যেটা দেখে নিংশি বুঝতে পারে এটা তো থান্ডার সেক্টের রাজা জিমু। জিমু নাকি অনেক নির্দয় লোক, সে অনেক বদমেজাজি। একবার একটি মেয়ে তাকে সিরিয়াস করতে এসেছিল, যাতে রেগে সে সেই মেয়েকে মেরে ফেলেছিল। নিংশি ভাবে জিমুর জ্ঞান ফিরলে সে যদি আমাকে দেখতে পায় তাহলে আমার খবর আছে। এজন্য ও সেই জেড পেন্ডেন্টটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। জিমুর জ্ঞান ফিরলে ও নিজের হাতে পট্টি দেখতে পায়, আর ওর মনে পড়ে নিংশির কথা যে তাকে বাঁচিয়েছিল, এমনকি তারা নাইট স্পেন্ডও করেছে। জিমু তার সৈনিককে জিজ্ঞেস করে সেই মেয়ে কোথায়, কিন্তু সৈনিক তাকে দেখেইনি। তখন জিমু দেখতে পায় তার কাছে মোট 4টি স্পেল পাওয়ার রয়েছে। ও চেক করে দেখে তার একটি জেড পেন্ডেন্ট নেই। জিমু বলে তার মানে তুমিও একটা চোর ছিলে। আমি ভেবেছিলাম অন্তত তুমি একটা ভালো মানুষ। ওদিকে নিংশি যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন বর্ডারে ও ধরা পড়ে যায়, কারণ এই সেক্টে সাধারণ মানুষের আসা নিষেধ। এজন্য নিংশিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 2 মাস কেটে যায়। হঠাৎ একদিন নিংশির বমি পাচ্ছিল। ও বুঝতে পারে ও প্রেগন্যান্ট। তখন ওর ছোটবেলার এক বন্ধু লওসে ওকে দেখতে পায়। লওসের কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে, তাই ও ছোটবেলাতেই এই সেক্টে চলে এসেছিল। নিংশি লওসেকে বলে ম্যাজিক্যাল পাওয়ার নেই এমন মেয়েদের প্রেগনেন্ট হওয়া ব্যান করেছে থান্ডার সেক্ট। যদিও আমি কারাগারে, তবুও তারা যদি জানতে পারে তাহলে তারা আমাকে মেরে ফেলবে। নিংশি ওর কাছে থাকা জিমুর জেড পেন্ডেন্টটা দিয়ে দেয় আর তার বদলে বলে একটি জাদু ফিতা দিতে, যেটাতে পেট ছোট দেখাবে। লওসে সেই জেড নিয়ে নিংশিকে এমন একটি ফিতে দিয়ে দেয়। নিংশি সেটা পেটে বেঁধে নেয়। কিছুদিন পর সেক্টের লোকেরা কারাগারে মানুষদের বিক্রি করতে চায়, তাই তারা সব মানুষদের নিয়ে আসে। সেখানে একটি লোক নিংশিকে বলে উপরে কোটটা খোলো। নিংশি বলে আমি একটা মেয়ে, আমি পোশাক খুলতে পারবো না। তাই সে লোক জোর করে ওর কোটটা খুলে দেয়, যাতে সে ম্যাজিকের ফিতাটাও খুলে যায়। তখন নিংশির পেট দেখে সবাই বুঝতে পারে ও প্রেগন্যান্ট। এজন্য ওরা নিংশিকে মারতে থাকে। নিংশি বলে পশু পাখিরাও বাচ্চা জন্ম দেয়, আর আমি মানুষ, তোমরা আমাকে এর জন্য শাস্তি দিতে পারো না। সে লোক ওর হাত আটকে দেয় আর গলা টিপে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই ওর পেট থেকে এক ধরনের স্পেল এসে নিংশিকে বাঁচায়। সবাই হতবাক হয়ে যায়। তখন একটি মেয়ে বলে তুমি সাধারণ মানুষ, কিন্তু তোমার বাচ্চার কাছে তো ম্যাজিক্যাল পাওয়ার আছে। এই বাচ্চা কার? নিংশি এ বিষয়ে কিছুই বলতে চায় না।
তাই বারবার বলতে থাকে ওর বাচ্চাকে কিছু না করতে। মেয়েটি বলে এই মেয়ে মুখ খুলবে না, তাই আমাদের উচিত ওকে ব্ল্যাক মার্কেটে নিয়ে যাওয়া, সেখানে নিশ্চয়ই ওকে কেউ কিনে নেবে। এদিকে জিমুর কাছে তার সৈনিক এসে বলে আজ ব্ল্যাক মার্কেটে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে। জিমু এই কথা শুনে সেখানে চলে আসে। ওর জন্য অনেকগুলো জেড পেন্ডেন্ট অলংকার দেখানো হয়, কিন্তু জিমুর কিছুই পছন্দ হয় না। দেখা যায় নিংসিকে খাঁচার মধ্যে পুরে রাখা হয়েছে, আর নিংসিকে দেখেই জিমু চিনতে পারে এটাই তো সেই মেয়ে যার সাথে 2 মাস আগে ওর দেখা হয়েছিল। নিংসি বলে আমাকে ছেড়ে দাও। তখন সেখানে লোক বলে চুপ করো, আগে আমাদের একটু ডান্স দেখাও তো। সে নিজের পাওয়ার ইউজ করে নিংসির হাত কন্ট্রোল করতে থাকে আর জোর করে ওকে দিয়ে ডান্স করাতে থাকে। জিমু নিংসির দিকে এগিয়ে আসে আর ওর গলা চেপে ধরে। জিমু বলে তুমি প্রেগনেন্ট? এর বাবা কে? নিংসি এর কোনো উত্তর দিতে চায় না, কিন্তু জিমু ওর গলা ছাড়েই না। তাই ও কান্না করে দেয় আর বলে যারই হোক এ বাচ্চা তোমার নয়। জিমু বলে ও, এই কথাটা সত্যি হলেই ভালো। সে রেগে এখান থেকে চলে যায় আর বাড়িতে চলে আসে। জিমু রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে আমি ভেবেছিলাম এটা আমার বাচ্চা, কিন্তু এই বাচ্চা আমার নয়, তাহলে আমি ওকে বাঁচাবো কেন? ওদিকে নিংসির বাবা মা সেখানে চলে আসে আর বলে এত কিছুর পরেও তোমাকে কেউ কিনলো না? নিংসি বলে তোমরা আমাকে বাঁচাও, আপন না হলেও তো আমি তোমাদের মেয়ে। কিন্তু তারা উল্টো নিংসিকে মেরে ফেলতে চায়। নিংসি নিজেকে বাঁচাতে একটি লোকের গায়ে তার হেয়ার পিন ঢুকিয়ে দেয়, কিন্তু এতে লাভ হয় না। সেখানে অনেক লোক ছিল, আশেপাশে সব লোকেরা নিংসিকে মেরে ফেলতে বলে। তখন নিংসি উপায় না পেয়ে বলে এই বাচ্চা জিমুর। এটা শুনে কেউ বিশ্বাস করে না, উল্টো নিংসিকে আবারও মারতে চায়। অন্যদিকে সৈনিক জিমুর কাছে লৌসেকে নিয়ে আসে আর বলে এই সেই লোক যে আপনার জেড পেন্ডেন্টটা চুরি করেছে। জিমু ভাবে সেটা তো নিংসি চুরি করেছিল, তাহলে এটা ওর কাছে আসলো কি করে? সে জিজ্ঞেস করে এটা তুমি কোথায় পেলে? লৌসে বলে এটা আমার ছোটবেলার বন্ধু আমাকে দিয়েছে। ও সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও এখানে এসে পড়েছে আর প্রেগনেন্ট হয়ে গেছে। ওর বাবা মা ওকে বিক্রি করতে চায়, এমনকি ওকে ড্রাগও দিয়েছিল। এই ড্রাগের জন্যই ওর আজ এই অবস্থা। তখন জিমুর মনে পড়ে সেদিন নিংসি বলেছিল তাকে ড্রাগ দেওয়া হয়েছে, অর্থাৎ জিমু বুঝতে পারে এই বাচ্চা ওর। এজন্য ও তাড়াতাড়ি নিংসিকে বাঁচাতে আসছিল। অন্যদিকে নিংসিকে প্রচুর চাবুকের আঘাত করা হচ্ছিল। ও কান্না করে জিমুকে ডাকতে থাকে। তখন জিমু সেখানে চলে আসে। নিংসি বলে এ বাচ্চা তোমার, তুমি ওকে বাঁচাও, না হলে এরা সবাই ওকে মেরে ফেলবে। আশেপাশের লোকেরা আরো খেপে যায় যে তুমি জিমুর নামে অপবাদ দিচ্ছ। তখন জিমু নিংসিকে কোলে উঠিয়ে নেয় আর বলে ও সত্যি বলছে, এ বাচ্চা আমার। সবাই হতবাক হয়ে যায়। নিংসির মাগল ক্ল্যানের লোকেরা বলে এটা হতে পারে না, নিয়ম অনুযায়ী তুমি আমাদের ক্ল্যানের মেয়েকে তোমাদের সেক্টে নিতে পারবে না। জিমু রেগে বলে আমি মানি না কোনো নিয়ম, আমি ওকে আমার কাছে নিয়ে যাবই। মাগল ক্ল্যানের লোকেরা অনেক রেগে যায়। জিমু নিংসিকে নিয়ে বাড়ি চলে আসে, কিন্তু নিংসি অনেক অসুস্থ হয়ে গেছে। জিমু ফিজিশিয়ানকে ডাকে। তখন ফিজিশিয়ান বলে ও একটা সাধারণ মানুষ, কিন্তু ওর পেটে আপনার বাচ্চা রয়েছে, সে খুবই পাওয়ারফুল। নিংসি এ বাচ্চাকে জন্ম দিলেও মারা যেতে পারে। জিমু বলে তাহলে অ্যাবর্শনের ব্যবস্থা করো, আমি কোনোভাবেই নিংসির ক্ষতি হতে দেব না। তখন নিংসি লাফিয়ে ওঠে আর বলে আমার যাই হয়ে যাক, আমি আমার বাচ্চাকে জন্ম দিতে চাই। কোনো মাই চায় না তার সন্তানের ক্ষতি হোক। জিমু বলে ঠিক আছে, তুমি চিন্তা করো না। জিমু স্পেল দিয়ে নিংসিকে ঘুম পাড়িয়ে দেয়। জিমু বলে আর কি কোনো উপায় নেই নিংসি এবং আমাদের বাচ্চাকে সুস্থ রাখার? ফিজিশিয়ান বলে আছে। ডেড সি নামক একটি সাগরে একটি হোয়াইট লোটাস আছে, সেটাই একমাত্র নিংসি আর বাচ্চাকে সুস্থ রাখতে পারবে। কিন্তু সেই লোটাস আনতে হলে আপনাকে ভয়ঙ্কর ড্রাগনের সাথে ফাইট করতে হবে। জিমু বলে সমস্যা নেই, আমার বিশ্বাস এই ফাইটে আমি জিতবো আর নিংসিকে বাঁচাবো। পরদিন জিমু হোয়াইট লোটাসের উদ্দেশ্যে বের হচ্ছিল। তখন নিংসি সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? জিমু সত্যি কথাটা বলে না, শুধু বলে খুব গুরুত্বপূর্ণ কাজে। নিংসির মন খারাপ হয়ে গেলে জিমু ওর কপালে কিস করে আর বলে আমি তাড়াতাড়ি চলে আসব, তুমি আমার জন্য ওয়েট করো। নিংসি খুশি হয়ে বলে ঠিক আছে।
যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে ফিরে আসবে। জিমু চলে যায়। এরপর অনেকগুলো মাস কেটে যায়। নিংসি ভাবতে থাকে জিমু কেন এখনো এলো না? ও কি আমাকে ভুলে গেছে? আমার থেকে বাঁচতেই কি ও চলে গেছে? তখন সেখানে জিমুর কাজিন আনহে চলে আসে। ও আইস সেকতে থাকে, তাই ও স্নো স্পেল ইউজ করতে পারে। আনহে বলে, তাহলে তুমি আমার কাজিনের স্ত্রী। শুনেছি তোমার নাকি কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। কতগুলো মাস কেটে গেল, জিমু এখনো বাড়ি ফিরে আসেনি। বুঝতেই পারছো জিমু তোমাকে ছেড়ে চলে গেছে। ও তোমাকে দেখতেও চায় না। আনহে নিংসিকে অপমান করতে বলে, আমার জুতোটা পরিষ্কার করে দাও। কিন্তু নিংসি দাঁড়িয়েই থাকে। এতে আনহের লোকেরা নিংসিকে জোর করে বসায়, কিন্তু তবুও নিংসি নিজেকে ছাড়াতে চাইছিল। তাই আনহে চারিদিকে একটি বরফের ব্যারিয়ার দিয়ে দেয়, যেন কেউ ওদের দেখতে না পায়। এরপর আনহে নিজেই নিংসিকে টর্চার করতে থাকে। তখনই সেখানে জিমু চলে আসে। আসলে এতদিন ভরে জিমু সেই ডেড সি খুঁজেছিল, আর সেখানে ড্রাগনের সাথে লড়াই করতে করতে জিমু অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপরে সে ওই হোয়াইট লোটাস নিয়ে বাড়িতে ফিরে এসেছে। জিমু সেই বরফের ব্যারিয়ারের জন্য নিংসিকে দেখতে পায় না, তাই সৈনিককে জিজ্ঞেস করে নিংসি কোথায়। সৈনিক কিছু বলতে পারে না। জিমু সামনের দিকে আক্রমণ করলে সে ব্যারিয়ার মুক্ত হয়ে যায়। এতে জিমু আনহেকে দেখে ফেলে। ও দৌড়ে গিয়ে নিংসিকে বাঁচায় আর আনহেকে শাস্তি দিতে চায়। তখন আনহে বলে, আমি তো তোমার ভালোর জন্যই ওকে মারতে চেয়েছিলাম। ও তোমার যোগ্য না। জিমু ভীষণ রেগে যায় আর আনহেকে এই সেক্ট থেকে বের করে দেয়। জিমু নিংসিকে জিজ্ঞেস করে ও ঠিক আছে কিনা। তখন নিংসি বলে তার পেট ব্যথা করছে। জিমু আবার ফিজিশিয়ানকে ডাকে। ফিজিশিয়ান বলে এখনই সে হোয়াইট লোটাস নিংসিকে দিতে হবে, কিন্তু সে লোটাসের ফলে নিংসিও ম্যাজিক্যাল পাওয়ার পাবে। এতে মাগল ক্ল্যানের লোকেরা রেগে যাবে, কারণ মাগল ক্ল্যানে কারো ম্যাজিক্যাল পাওয়ার অর্জন করা নিয়মের বিরুদ্ধে। মাগল ক্ল্যানের অফিসিয়ালরা অনেক পাওয়ারফুল, তারা নিয়ম ভাঙার জন্য তোমাকে আক্রমণ করতে আসবে। জিমু বলে, আমার তাতে কিছুই আসে যায় না, আমি শুধু চাই নিংসি যেন ভালো থাকে। নিংসি বলে, আমি কিছুই বুঝতে পারছি না, কিসের হোয়াইট লোটাস? ফিজিশিয়ান বলে, তোমাকে বাঁচানোর জন্য জিমু এতদিন হোয়াইট লোটাসের সন্ধান করেছে, কারণ এর দ্বারাই তুমি বেঁচে থাকবে। নিংসি ইমোশনাল হয়ে যায়, কারণ ও মনে করেছে জিমু ওকে ছেড়ে চলে গেছে। উল্টো জিমু তাকে বাঁচাতে এতটা স্ট্রাগল করেছে। ফিজিশিয়ান নিংসিকে সে হোয়াইট লোটাস দিয়ে দেয়, যাতে নিংসি ম্যাজিক্যাল পাওয়ার পায় আর একটি ছেলের জন্ম দেয়। অন্যদিকে মাগল ক্ল্যানের অফিসিয়ালরা জেনে যায় কেউ একজন নিয়ম ভঙ্গ করেছে, তাই তারা অনেক রেগে যায় আর খোঁজ দিতে বলে কে নিয়ম ভেঙেছে। অন্যদিকে ফিজিশিয়ান জিমুকে বলে অভিনন্দন, ছেলে হয়েছে। জিমু ভয় পেয়ে বলে নিংসি অজ্ঞান হয়ে আছে কেন? অফিসিয়াল বলে হোয়াইট লোটাসের জন্য। সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না, কিছুক্ষণ পরেই ওর জ্ঞান ফিরে আসবে। তখনই দরজায় মাগল ক্ল্যানের অফিসিয়ালরা চলে আসে। সৈনিক তাদের আটকায় আর বলে আপনারা ভেতরে যেতে পারবেন না, কিন্তু সৈনিক তাদের এক আঘাতেই উড়ে যায়। তখন জিমু তাদের সাথে ফাইট করতে যায়। একটি লোক বলে ওই মেয়েকে মেরে ফেলো, কারণ ওই মেয়ে নিয়ম ভঙ্গ করেছে। তাহলে আমি তোমাকেও যেতে দেব। জিমু বলে তার আগে তোমরা মরবে। তাদের মধ্যে ফাইটিং শুরু হয়। জিমু সবেমাত্র ড্রাগনের সাথে ফাইট করে এসেছে। ও এমনিতেই দুর্বল, তার উপরে এই অফিসিয়ালরা সংখ্যায় অনেকগুলো ছিল। জিমু বারবার নিজেকে বলছিল লড়াই করতে হবে, কিন্তু শেষমেশ বুঝতে পারে ও আর পারবে না। তখনই সেখানে নিংসি চলে আসে। আসলে এখন ওর কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে, তাই ও খুব পাওয়ারফুল হয়ে গেছে। নিংসি সবাইকে আহত করে দেয়, তাই তারা পালায়। জিমু জিজ্ঞেস করে তোমার জ্ঞান এত তাড়াতাড়ি চলে এসেছে, এটা কিভাবে সম্ভব? নিংসি এর কোনো উত্তর দেয় না। এরপর জিমু অজ্ঞান হয়ে পড়ে যায়। ওর পাশে বসে থাকতে থাকতে নিংসি ঘুমিয়ে পড়েছে। নিংসি একটি স্বপ্ন দেখতে পায়, যার আগা মাথা আমরা কিছুই বুঝতে পারি না, কিন্তু পরে বুঝতে পারবো। যাই হোক, জিমুর জ্ঞান ফিরলে নিংসিরও ঘুম ভেঙে যায়। জিমু জিজ্ঞেস করে আমার কথা ভাবছিলে বুঝি? নিংসি বলে হ্যাঁ। তুমি এখন কেমন আছো? জিমু বলে ভালো। সরি আমি তোমাদের রক্ষা করতে পারিনি। আমি কতদিন জ্ঞান হারিয়েছিলাম? নিংসি বলে 3 দিন। জিমু বলে আমাদের ছেলে কেমন আছে? তুমি একা একা অনেক কষ্ট করেছো, এবার থেকে আমি সব সামলে নেব।
জিমু ওকে শুইয়ে দেয়। নিংসি বলে, এখন না, তুমি অসুস্থ। জিমু ওর কপালে কিস করে বলে, তুমি কি ভাবছো? নিংসি লজ্জা পেয়ে যায়। তখন ওরা শুনতে পায় তাদের ছেলে কান্না করছে। যাই হোক, ছেলের নাম হলো সান। জিমু একাই সানকে শান্ত করতে চায়, তাই অনেক কিছু করতে থাকে, কিন্তু সান কোনো মতেই কান্না থামায় না। সৈনিক ক্লান্ত হয়ে বলে, ম্যাডামকে ডাকুন, না হলে সান থামবেই না। জিমু বলে, মেয়েটি অনেক ক্লান্ত, ওকে আর কষ্ট করতে হবে না। তখনই নিংসি চলে আসে আর সানকে কোলে নিয়ে একটি পুতুল দেখায় যে এটা আমি তোমার জন্য বানিয়েছি। তখনই সান কান্নাবাদ দিয়ে চুপ হয়ে বসে থাকে, যা দেখে জিমু আর সৈনিক হতবাক হয়ে যায় যে আমরা এত কিছু করলাম, তখন তো সান কান্না থামালোই না। জিমু সৈনিককে নিয়ে দূরে আসে আর বলে, আমার ছেলে তো ভালোই নাটক করলো, তুমি কি সব বন্দোবস্ত করেছো? সৈনিক বলে, মাগাল ক্ল্যানের অফিসিয়ালদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে, আর আপনার বিয়ের জন্য সব বন্দোবস্ত হয়ে গেছে। সবচেয়ে ভালো বিয়ের ড্রেসও তৈরি করতে দেওয়া হয়েছে, এখন শুধু আপনাকে ম্যাডামকে রাজি করাতে হবে। জিমো বলে, চিন্তা করো না, নিংসিও আমাকে ভালোবাসে, ও নিশ্চয়ই বিয়েতে রাজি হবে। অন্যদিকে নিংসি সানকে ঘুম পাড়াচ্ছিল, তখন বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু আমার কোনো উপায় নেই। তুমি ভালো মতো বড় হয়েও, ভালো মানুষ হয়েও, বাবার কথা শুনে চলো। ও যখন বের হয় তখন ও শুনতে পায় দাসীরা বলছে, মহারাজ নিংসিকে অনেক ভালোবাসে, এমনকি সে নিংসির জন্য সব সম্পত্তি লিখে দেবে। এসব শুনে নিংসির মন খারাপ হয়ে যায়। তখন সেখানে জিমু চলে আসে। জিমু নিংসির সাথে রোমান্টিক হতে শুরু করে আর বেডরুমে নিয়ে যায়। জিমু আই লাভ ইউ বলে, এরপর কি হয় জানি না। পরদিন সকালে নিংসি জিমুর মুখের দিকে তাকিয়েছিল, তখন জিমু ওর হাত ধরে ফেলে আর বলে, আমি তোমাকে কিছু দেখাবো। নিংসি বলে, কি? জিমু ওকে সেই জেড পেন্ডেন্টটা দেয়, কারণ এটা তার মায়ের, আর তার মা বলেছে এই জেড পেন্ডেন্টটা তার স্ত্রীকে দিতে। জিমু নিংসিকে সাথে করে এক জায়গায় নিয়ে যায়, যেখানে অনেকগুলো অলংকার আর সম্পত্তির কাগজ ছিল। জিমু বলে, এই সব কিছু তোমার, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমায় বিয়ে করবে? তখন নিংসি তার হাত ছাড়িয়ে নেয় আর বলে, না, আমাদের দেখা হয়েছিল কারণ আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, তা না হলে আমাদের দেখাই হতো না। আর সানকে তুমি রেখে দাও, সানের খেয়াল রেখো। জিমু অবাক হয়ে বলে, তুমি কি বলছো? মজা করো না। তখন নিংসি সেই জেটটা ফিরিয়ে দেয় আর দৌড়ে ঘরে চলে আসে। নিংসি ঘরে এসে প্রচুর কান্না করতে থাকে। নিংসি ভাবে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার কাছে উপায় নেই। কিছুদিন পর আমি তোমাকে ভুলে যাব। আসলে যেদিন জিমু অফিসিয়ালদের সাথে ফাইট করছিল, সেদিন নিংসির স্বপ্নের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার যুক্ত নিংসি চলে আসে। আর সে সাধারণ মেয়ে নিংসিকে বলে, তোমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, আর তুমি অসুস্থ, তোমার জ্ঞান ফিরবে অনেকক্ষণ পর। ততক্ষণে জিমু লড়াই করতে করতে মারা যাবে। আমি পারবো তোমার এখনই জ্ঞান ফেরাতে আর ম্যাজিক্যাল পাওয়ার দিতে, কিন্তু কিছুদিন পরই তুমি সব ভুলে যাবে। তোমার নিজের ছেলেকেও মনে থাকবে না আর জিমুকেও ভুলে যাবে। তুমি নতুন একজন মানুষ হয়ে যাবে। নিংসি এতে রাজি হতে চায় না, কিন্তু ওদিকে জিমু মরতে চলেছে, তাই ও এই শর্তে রাজি হয়েছিল। বর্তমানে নিংসি কান্না করতে করতে বলে, কিছুদিন পরই আমি তোমাকে ভুলে যাব, আমি এখানে থাকতে পারবো না, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাদের নিজের থেকেও বেশি ভালোবাসি। যাই হোক, এরপর নিংসি বাড়ি থেকে চলে যায়। ঘরটা পুরো ফাঁকা হয়ে থাকে। জিমুর মনটা অনেক খারাপ। সৈনিক বলে, আপনি কিছু খেয়ে নিন, আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। জিম্মু বলে, হ্যাঁ, আমি নিজের খেয়াল রাখবো, আর সানের খেয়ালও রাখবো, কারণ আমার বিশ্বাস নিংসি একদিন ফিরে আসবে। এভাবে 4 বছর কেটে যায়। আমরা বর্ডারে একটি ডাক্তারকে দেখতে পাই। এই ডাক্তারের নাম মঈন। মঈন একটি টেকনিক জানে যেটা দিয়ে খুব তাড়াতাড়ি রোগ ভালো করা যায়। ওর সেই টেকনিক শেখার জন্য কিছু ডাকাতরা ওর উপরে আক্রমণ করে আর বলে, তোমার টেকনিক আমাদের রাজাকে শিখিয়ে দিতে হবে। মঈন বলে, এটা শেখানোর জিনিস নয়, আমি অনেক সাধনা করে এই টেকনিক অর্জন করতে পেরেছি। কিন্তু সেই ডাকাতেরা ওকে নিয়ে যেতে চায়। তখন নিংসি ওকে বাঁচায়, অর্থাৎ আমরা বুঝতে পারি বাড়ি ছাড়ার পর নিংসি এই বর্ডারেই থাকে। তখন মঈন সেই ডাকাতের হাতে একটি চিহ্ন দেখতে পায়।
এতে ও অবাক হয়ে যায়। মইন নিংসিকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য আর বলে, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? এই প্রশ্ন শুনে নিংসির মাথা ঘুরে যায়, কারণ ও এসব ভুলে গেছে। তাই ও জানেই না ওর নাম কি আর ঠিকানা কি। তাই ও তখনই অজ্ঞান হয়ে যায়। মইন খুব ভয় পেয়ে যায় যে এটা আবার কি হলো, আমি তো কিছুই বলিনি। নিংসির জ্ঞান ফিরলে মইন বলে, এখানে আপনি শত্রু তৈরি করে ফেলেছেন, তাই ওরা আপনাকে মেরে ফেলবে। চলুন আপনাকে আমি এক জায়গায় নিয়ে যাই। থান্ডার সেক্টে একটি ছোট বাচ্চা কথা বলছে না, তার চিকিৎসার জন্য আমাকে ডাকা হয়েছে। এদিকে আমরা জিমু আর সানকে দেখতে পাই। মাঝখানে 4 বছর চলে গিয়েছে, কিন্তু সান এখনো কথা বলে না। জিমু বলতে থাকে, আমাকে বাবা বলে ডাকো তো, কিন্তু সান পাত্তাই দেয় না। জিমু রেগে বলে, কথা বলার চেষ্টাও করিস না, তাহলে কি করে হবে? সৈনিক বলে, সান অনেক বুদ্ধিমান তো তাই। তখন সান সেখান থেকে দৌড়ে চলে যায়। যাই হোক, সানের সাথে একটি মেয়ের ধাক্কা লেগে যায়। মেয়েটি রেগে যায়। তখন তার দাসী বলে, আরে এটা তো জিমুর ছেলে মনে হচ্ছে। কিন্তু সানের অগোছালো চেহারা দেখে মেয়েটি বলে, ধুর, দেখে তো মনে হচ্ছে এটা কোনো দাসের ছেলে, তুই বলছিস জিমুর ছেলে? সান তার কাছে ক্ষমা চায়, কিন্তু মেয়েটি সানকে বকতেই থাকে। দেখা যায় মইন এখানে এসেছে, অর্থাৎ ও যে বাচ্চার কথা বলাতে এসেছে সেটা সান। মইন বলে, ছেলেটাকে বকছো কেন? তখন মেয়েটি বলে, তোমার বাপের কি? আমার মন চাইছে ছেলেটাকে বকছি। তখন সেখানে জিমু চলে আসে, আর মেয়েটির বাবাও চলে আসে। বাবা বলে, এটা সান, জিমুর ছেলে। মেয়েটি বলে, কি? সরি, আমি বুঝতে পারিনি। বাবা বলে, আর এ হলো ডাক্তার মইন। মেয়েটি বলে, কি? আমি তো শেষ। মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তখন সান নিংসিকে দেখতে পায় আর ওকে মা বলে ডাকতে থাকে। নিংসি অবাক হয়ে যায়। সৈনিক বলে, আরে সান কথা বলছে। মইন বলে, তাই তো, পেশেন্ট দেখি একলাই কথা বলতে পারছে। সৈনিক বলে, এ কি, ম্যাডাম এখানে এসেছে। তখন জিমু নিংসিকে দেখতে পায়। জিমু অনেক খুশি হয়ে নিংসিকে ডাকে আর বলে, তুমি এতদিন কোথায় ছিলে? কিন্তু নিংসি একটা ডিসগাস্টেড ফেস বানায় আর বলে, আমাকে ছেড়ে দাও। জিমু জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি এসব কি বলছো? মইন বলে, ও আমি তো পরিচয় করিয়ে দিইনি। ও হলো আথা, আমার অ্যাসিস্ট্যান্ট। সান নিংসিকে জড়িয়ে ধরে বলে, মা তুমি এসেছো? নিংসি বলে, তুমি ভুল বুঝছো, আমি তোমার মা নই। জিমু বলে, তাহলে তুমি কে? মইন কিছু বলতে গেলে জিমু ওর কলার চেপে ধরে আর বলে, তোমার সাথে নিংসির কি সম্পর্ক? মইন বলে, ব্যাপারটা হলো আমি আপনাকে বলতে পারবো না। তখন নিংসি মইনকে বাঁচায়। জিমু বলে, ও তাহলে এই ছেলেকে বাঁচানোর জন্য তুমি আমার উপর আক্রমণ করছো? সে দরজা সিল করে দেয় আর বলে, আজ থেকে তোমরা এখানেই থাকবে। এরপর মইনের মুখ থেকে কথা বের করার জন্য অনেক কায়দা কানুন করা হয়। এদিকে নিংসি জিজ্ঞেস করে, মইন কোথায়? আমি ওর সাথে এখানে এসেছি। জিমু অনেক জেলাস হয়ে যায় আর বলে, আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করেছি, তুমি ফিরে এসে আমার সাথে একটা কথাও বললে না, কিন্তু ওই ছেলের খোঁজ নিচ্ছ। নিংসি বলে, কারণ আমি তোমাকে চিনি না। জিমু ওর গলা চেপে ধরে আর বলে, তোমার কি মনে হয় তুমি খুব বড় মাপের কেউ? তুমি কেন করছো এরকমটা? নিংসির দম আটকে যায়, তাই জিমু গলা ছেড়ে দেয় আর বলে, তুমি ঠিক আছো তো? নিংসি সেখান থেকে চলে আসছিল। তখন সান চলে আসে আর বলে, তুমি বাবাকে ভুল বুঝো না, সে তোমাকে অনেক মিস করেছে। তুমি প্লিজ আমার সাথে থেকে যাও, আমি আমার ভাগের ডাম্পলিংস তোমাকে দিয়ে দেব। নিংসি চুপ করে থাকে। ওদিকে আমরা সৈনিকের বোনকে দেখতে পাই। সে প্রথম দিন এখানে এসেছে, তার নাম মেই। মেই বলে, জিমুকে দেখতে তো অনেক সুন্দর। সৈনিক বলে, আমরা এখানের দাস দাসী, তাই আমাদের উচিত চোখ নিচে রাখা। সৈনিক সেখান থেকে সরে গেলে মেই নিজের রূপ নিংসির মতো করে নেয় আর বলে, আমার এই পাওয়ারটা অনেক বেশি কাজের, এখন আমিও জিমুকে নিজের করে পাবো। সৈনিক নিংসিকে বলতে থাকে, আপনার কি কিছুই মনে নেই? জিমু আপনার জন্য কত দিন ধরে ওয়েট করে আছে। সে কোনো মেয়ের মুখের দিকেও তাকায় না, তার মনে শুধু আপনি আছেন। নিংসি বলে, আমাকে তার কাছে নিয়ে যাও, আমি বুঝতে পারছি না আমার কেন কিছু মনে নেই। ওদিকে জিমু কষ্টের জন্য প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। তখন মেই নিংসির রূপে জিমুর কাছে আসে। জিমু ওকে কাছে টেনে বলে, তুমি এসেছো? মেয়ে বলে, হ্যাঁ আমি এসেছি। তুমি কি জানো
আমি তোমাকে খুব ভালোবাসি। মেয়ে জিমুকে আরো ড্রাং করতে চায়। তখন সেখানে সৈনিক নিংশিকে নিয়ে আসে। সৈনিক বলে, মেয়ে তুমি এসব কি করছো? আমি বলেছি জিমু থেকে দূরে থাকতে। জিমু সামনে নিংশিকে দেখে কিছুই বুঝতে পারে না। মেয়ে বলে, তোমার সমস্যা কি? জিমু আমাকে পছন্দ করে, তাই তো আমাকে এখানে থাকতে দিয়েছে। জিমু বলে, নিংশি তুমি যা ভাবছো তা নয়। নিংশি বলে, তা যাই হোক, আমার সমস্যা কি? তুমি আমার কেউ হও না। জিমু অনেক রেগে যায় আর বলে, ঠিক আছে, আমি আর কারো অপেক্ষায় থাকবো না। আমি মেয়েকে মেনে নিলাম। তোমার তো কিছুই আসে যায় না, তাই না? মেয়ে ভীষণ খুশি হয়ে যায়। নিংশি সেখান থেকে চলে আসে। ও ভাবতে থাকে, আমার খারাপ লাগছে কেন? সত্যিই তো জিমু তো আমার কেউই না। তখন মেয়ে চলে আসে নিংশিকে অপমান করতে। উল্টো সেই জিমুকে বলতে থাকে নিংশি ওকে অপমান করেছে, কিন্তু জিমু মেয়েকে বের করে দেয়। যাই হোক, রাতে যখন নিংশি ঘুমাচ্ছিল তখন ও আবারও সেই স্বপ্ন দেখতে পায়। এতে নিংশি অনেক ভয় পেয়ে যায়। তখন সেই রুমে জিমু আসে। নিংশির ঘুম ভেঙে যায়। আরও গুপ্তঘাতক মনে করে জিমুর উপরে আক্রমণ করে দেয়। জিমু নিংশিকে আটকায়। আর এখানে বেশ ভালোই রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। জিমু ওকে বিছানায় ফেলে দেয় আর বলে, তুমি কেন এমনটা করছো? তুমি জানো তোমার ব্যবহারে আমি কতটা কষ্ট পাচ্ছি? নিংশি আবার ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জিমু বলে, তুমি আমাকে এতটাই ঘৃণা করো? আমি কি এমন করেছি যে তুমি এতটা রেগে গেছো? এর কোনো উত্তর নিংশির কাছে নেই, তাই ও আবারও অজ্ঞান হয়ে যায়। জিমু অনেক চিন্তায় পড়ে যায়। তখন ও দেখে নিংশির হাতে এক রকমের রেখা ভেসে উঠেছে। ও তাড়াতাড়ি মইনকে ডাকে। মইন তার টেকনিক দিয়ে নিংশিকে সুস্থ করতে চায়। তখন মইন বুঝতে পারে নিংশি তার নিজের আত্মাকে হারিয়ে ফেলছে, এজন্য ও আগের সবকিছু ভুলে গেছে। জিমু বলে, এটা কেন হচ্ছে? মইন বলে, ওর মধ্যে হোয়াইট লোটাস আছে, যেটা ড্রাগনের লোটাস ছিল, কিন্তু এই লোটাসের জন্য তাকে মরতে হয়েছিল, তাই ড্রাগনের অভিশাপে এমনটা হচ্ছে। নিংশি দিন দিন আরো অসুস্থ হয়ে যাবে, অর্থাৎ ও নিজের আত্মাকে পুরোপুরি হারিয়ে ফেলবে। এর থেকে বাঁচতে হলে সেই ড্রাগন প্রিন্সের একটি হার নিংশিকে দিতে হবে, তাহলে এই অভিশাপ কাটবে। মইন আপাতত তার টেকনিক দিয়ে নিংশিকে জাগায়। নিংশি উঠে পড়লে জিমু খুব শান্তভাবে নিংশিকে বোঝায় যে আমি তোমার হাজবেন্ড, আমাদের একটি ছেলে আছে। নিংশি এতে অবাক হয়। জিমুর কথা শুনে ও বুঝতে পারে জিমু ওকে অনেক ভালোবাসে। যা হোক, পরদিন তারা সবাই ড্রাগন সেক্টের জন্য রওনা দেয়, মানে সে ড্রাগনের হার আনার জন্য। ওরা সে প্রাসাদে গিয়ে পৌঁছায় তখন ইম্পেরর কিছুতেই সে হার দিতে চায় না। সে নানান বাহানা করতে থাকে। এতে জিমু সবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আর বলে, আমাকে দয়া করে সে হারটা দিয়ে দিন। এর বদলে আপনারা যা চাইবেন আমি তাই দেব। তখন সেখানে এক প্রিন্সেস বলে, যা চাইবো তাই দেবেন? ঠিক আছে, তাহলে আমাকে বিয়ে করতে হবে। জিমু এতে হতবাক হয়ে যায়। নিংশি আবারও অজ্ঞান হয়েছিল। তখন সান তার কাছে এসে অনেক কান্না করে আর বলে, মা উঠে পড়ো, না হলে বাবা আরেক প্রিন্সেসকে বিয়ে করে নিচ্ছে। যাই হোক, এরপর আবারও মইন তার টেকনিক দিয়ে নিংশির জ্ঞান ফেরায়। তখন নিংশির আগের সব কথাও মনে পড়ে যায়, যাতে জিমু অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা বিয়ে করে নেয় আর নিয়ম পালন করার জন্য একসাথে ওয়াইন খায়। জিমু বলে, এরপর থেকে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব আর আমাদের ছেলেকে একসাথে মানুষ করব। নিংশি প্রতিজ্ঞা করে এরপর সে কোনোদিন জিমুকে এতটা কষ্ট দেবে না। জিমুকে বাঁচাতে ও যে শর্তে রাজি হয়েছিল, এই শর্তে জিমু আরো বেশি কষ্ট পেয়েছে। ওরা দুজনেই খুব খুশি ছিল। এদিকে সে প্রিন্সেস জানতে পারে জিমু ওকে রেখে আরেকজনকে বিয়ে করে নিয়েছে। প্রিন্সেস অনেক রেগে যায় যে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপমান করেছো। যদি তোমার স্ত্রী আর ছেলে বেঁচেই না থাকে তাহলে তুমি কি করবে? এদিকে মইন জিমুকে বলে, আমি আমার টেকনিক দ্বারা আর মাত্র 3 দিন নিংশিকে বাঁচিয়ে রাখতে পারবো। আপনি যত যাই করুন, ড্রাগন এম্পায়ারও সে হার আপনাকে দেবে না। আমার মনে হয় আমরা যদি সে হার চুরি করে নিই তাহলে ভালো হবে। জিমু বলে, তুমি জানো সে হার কোথায়? মইন বলে, চুরি করতে হলে জেনে নিতে হয় মশাই। তখনই নিংশি বলে, শানকে পাওয়া যাচ্ছে না। মইন বলে, এটা নিশ্চয়ই ড্রাগন এম্পায়ারের কাজ।
দেখা যায় শানকে প্রিন্সেস কিডন্যাপ করেছে। সে বলতে থাকে তোমার কাছে দুটো উপায় আছে, হয় তুমি তোমার মাকে বাঁচাবে, না হলে নিজেকে বাঁচাবে। তুমি কি চাও? সান এর কোনো উত্তর দেয় না। এরপর প্রিন্সেস প্রাসাদে চলে আসে। তখন সানকে খুঁজতে সবাই ড্রাগন সেক্টে এসে পড়ে। নিংশি তার ছেলেকে খুঁজতে এসেছে, তাই যেই বাধা দেয় তাকেই নিংশি আক্রমণ করে। ও প্রিন্সেসের গলা চেপে ধরে আর বলে, কোথায় সান? প্রিন্সেস বলে, আমি জানি না। ইম্পেরার বলে, কোনো প্রমাণ আছে নাকি যে আমার মেয়ে সানকে কিডন্যাপ করেছে? তখন জিমু আর মইন আসে। তারা পুরো প্রাসাদ খুঁজেছে, কিন্তু কোথাও সানকে পায়নি। তাই নিংশি আর জিমু প্রাসাদের বাইরে চলে যায় খুঁজতে। ইম্পেরর প্রিন্সেসকে জিজ্ঞেস করে, তুমি সানকে কিডন্যাপ করেছো তাই না? প্রিন্সেস বলে, তোমাকে জানতে হবে না, আমি আমার বিষয় দেখে নেব। এরপর মইন ইম্পেররের সাথে কথা বলতে আসে। মইন বলে, আমি জানি সানকে কিডন্যাপ করেছে প্রিন্সেস, কিন্তু আপনি সেটা স্বীকার করবেন না। আমি যখন থান্ডার সেক্টে যাচ্ছিলাম তখন আমার উপর আক্রমণ করা হয়েছিল। আমি সেই ডাকাতদের হাতে একটি চিহ্ন দেখেছিলাম, যেটা আপনাদের সেক্টের চিহ্ন। অর্থাৎ আপনি আমার টেকনিক শেখার জন্য লোক পাঠিয়েছিলেন। আমি আপনাকে সেটা শিখিয়ে দেব, কিন্তু তার বদলে সানকে ফেরত দিয়ে দিন, আর সেই ড্রাগন হার দিতে হবে। এম্পারার বলে, ঠিক আছে। তখনই একজন এসে খবর দেয় ড্রাগন হার পাওয়া যাচ্ছে না। এম্পারার আর মইন বুঝতে পারে এটা প্রিন্সেস নিয়ে গেছে। দেখা যায় প্রিন্সেস সানের কাছে সেই হার নিয়ে এসেছে আর বলতে থাকে, এটা দিয়েই তোর মাকে বাঁচানো যাবে, কিন্তু আমি তাও হতে দেব না। একটু পর নিংশি আর জিমো খুঁজতে খুঁজতে সানকে পেয়ে যায়। জিমো বলে, প্রিন্সেস, তোমার শত্রুতা আমার সাথে, কারণ আমি তোমাকে বিয়ে না করে অপমান করেছি। এতে আমার ছেলের কোনো দোষ নেই, আমার ছেলেকে ছেড়ে দাও। প্রিন্সেস বলে, তোমরা যে ড্রাগনের হার নেওয়ার জন্য এখানে এসেছো, তাকে তো তুমিই মেরেছিলে তাই না? তুমি জানো সে কে? সে আমার ফিয়ন্সে ছিল, আমি ভালোবাসতাম তাকে, কিন্তু তুমি তাকে বাঁচতে দাওনি। নিংশি এর জন্য ক্ষমা চায়, কিন্তু প্রিন্সেস তবুও মানে না। সে বলে, ঠিক আছে, হার চাও তাই না? এই নাও, ওর মধ্যে রয়েছে সেই হার, আমি ওর হার্টে ফিট করে দিয়েছি। জিমু, সানকে মেরে সে হার বের করো আর নিংশিকে বাঁচাও। দেখি তুমি কাকে বেশি ভালোবাসো, স্ত্রীকে নাকি সন্তানকে? নিংশি বলে, সান, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। সান বলে, মা, তুমি আমাকে চিনতে পারছো? এখন আর কেউ আমাকে আটকাতে পারবে না। সান নিজের পাওয়ার দিয়ে প্রিন্সেসকে দূরে পাঠিয়ে দেয় আর নিজের হাত থেকে হার বের করে আনে, যার জন্য নিংশি বেঁচে যায়। কেউ ভাবতে পারেনি সানের মধ্যে এত পাওয়ার রয়েছে, তাই সবাই অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর মইন বর্ডারে আসে অন্য সেক্টে চিকিৎসা করার জন্য। তখন আবারও ওর উপরে আক্রমণ হয়। এবার ওকে বাঁচায় সান। সান বলে, আমার মামাকে বাঁচাতে আমি সবসময় আছি। দেখা যায় তার বাবা মাও এখানে এসেছে, আর তারা সবাই মিলে অন্য রাজ্যে ঘুরতে চলে যায় মইনের সাথে। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।